আসলে আমাদের লিটন যেটা বললো যে ছোট ভাই লিটন যে আমাদের উপস্থিতি এত কম কেন, দরকার নেই এত উপস্থিতির, উই নিড কোয়ালিটি। এবং আমার মনে হয় আজকের যেই আলোচনা সভা, এই একটা বাজে একটা ওয়েদার, তারপরেও আমি এই যারা এই অনুষ্ঠান করলেন আয়োজকরা আমাকে একটা ফোন করেছে, প্রথম ফোন আমি ধরতে পারিনি, পরে বললাম যে এমন একটি অনুষ্ঠান এখানে যাব না, এটা তো হতে পারে না। এবং এদের প্রতি আমি মাথা নত করে সম্মান জানাই ছোট ভাইদের প্রতি। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা দেখিয়েছ এবং তোমরা করে ছেড়েছ, এমন একটি অনুষ্ঠান দরকার ছিল। বিডিআর হত্যাকাণ্ড আগে আমরা আমাদের জাতীয় দুর্যোগে আর্মির লোকেরা ছিল আমাদের বন্ধু ভাবতাম। বিভিন্ন রকম বন্যা আসলে, বিভিন্ন রাজনৈতিক অস্থিতিশীল হলে দেখতাম যে আমাদের বন্ধু পাশাপাশি দাঁড়িয়েছে। কিন্তু পিলখানা হত্যাকাণ্ডে মাধ্যমে এই জিনিসটা আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছিল। আমাদের মধ্যে বিভিন্ন রকম সন্দিহান, আমরা সন্দিগ্ধ হতাম। আমি 3 জন লোককে চিনি যাদের সাথে আমি কথা বলেছি। একজন হলো সায়রা বানু, না সায়রা বানু তো না, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তো, সাহেরা খাতুন। তো উনি নিউ ইয়র্কে আসলেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি বিহাইন্ড ইট। তো বলছি এটা তো করা হচ্ছে, বিচার হয়ে গেছে, বিচার প্রক্রিয়া চলছে। মুখস্থ কথা উনি বললেন। আমি খুব কষ্ট পেলাম যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী এটা কি বললেন, একটু কিছু শুনতে চেয়েছিলাম। আমি একই কথা মার্ক্সবাদে দীক্ষিত আমার প্রিয় সিরাজুল আলম খানকে জিজ্ঞেস করলাম, দাদা ভাই কি তাসের একদম চুপ, ওরা মেরে ফেলেছে, কাউকে বাঁচতে দেবে না, আমি যে বেঁচে আছি এটা একটা বিষয়। আমি আর কি কথা বলবো। শেষ ভাই মুরব্বী মানুষ, আমার চা খেতে খেতে বললেন খুব কষ্ট পেয়েছে, তার যে অভিব্যক্তি, সব কিছুর মূলে যেটা রহমতুল্লাহ ভাই বললেন, সব কিছুর মূলে রয়ে গেছে আমাদের প্রতিবেশী এই ভারত নামে একটা আধিপত্যবাদী বিস্ফোরা। এই ওখানে বাংলাদেশে প্রধানমন্ত্রীর ডিজিএফআই কার্যালয়ে, ভারতের রর অফিস, ওরা সেখানে কাজ করে। ক্যান ইউ পসিবলি ইমাজিন? আমরা ভারতকে সব দিয়েছি, এমন কিছু বাকি নাই। আমাদের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা যে এই আধিপত্যবাদী ভারত, এর থেকে পরিত্রাণের পথ কি? এটা থাকলে পরে আমাদের যে আমাদেরকে প্রাত্যহিক নিয়ন্ত্রণ, আমরা এর থেকে মনে হয় না যে আমরা অব্যাহতি পাব। তাহলে কি করতে হবে? আমাদের ভারত নয় এমন একটি মনোভাব আমাদেরকে
পোষণ করতে হবে এবং আমাদের সমস্ত শক্তি দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে, সমস্ত বিবেচনা দিয়ে তাকে প্রত্যাহার করতে হবে। যে আমরা চাই না, সত্যি চাই না। আমাদের বক্তারা ও পিলখানা হত্যাকাণ্ডে ফিরে আসবো একটু পরে, বলে গেলেন সবাই খুব আক্ষেপ যে এই সরকার, নয়া সরকার, এও দেখি ভারতের কথা বলে, ভারতের সাথে। শুনুন, অ্যাবসোলিউট মেজরিটি, এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এই শব্দটি আমি খুব ভাবিত হই, আমাকে খুব পীড়িত করে যে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে যারা এসছে তারাই কিন্তু জাতিকে প্রতারিত করেছে। আপনি ফিরে যাই ৭১, শেখ মুজিবকে তো আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিলাম, কে লিটন দেয়নি? তার বদলতে উনি আমাদের প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা কায়েম করলেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে, বাকশাল কায়েম করলেন, হাজার হাজার নিজের কর্মী, জাসদ তারই কর্মী ছিল, তাদেরকে হত্যা করলেন। সিরাজ সিকদারকে হত্যা করে কোথায় সিরাজ সিকদার করলেন? এরই নাম যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হয়, তাহলে তো আমরা খুব নাচার, আমরা খুব দুর্ভাগ্যবান। আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিলাম এরশাদকে। এরশাদ কি করলো? আমাদেরকে রাষ্ট্র, ধর্ম, ইসলাম চাপিয়ে দিল, বিভিন্ন ইত্তকার, বিভিন্ন জিনিস চাপিয়ে দিল। পরবর্তীকালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিলাম শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে দিলাম না? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে উনি তো মানে স্বৈরাচারের চূড়ান্ত কাণ্ড করে দিলেন। তাহলে এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এই শব্দটি আমার কাছে খুব ভয়ের। এবারও দিলাম কাকে? বিএনপিকে। আমি ভয় পাচ্ছি। হ্যাঁ, সেটি বললাম। এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, ইটস ভেরি ব্যাড। এর উপরে আমাদের একটা নিয়ন্ত্রণ থাকা দরকার। এবং আমার মনে হয় আমাদের আশাহত হওয়ার কোনো কারণ নেই। ছাত্র জনতা এখনো আছে, দুর্জয় ঘাটি। আমরা বাঙালিরা কিন্তু দেখিয়ে দিয়েছি। কাজেই এই চুদুর বুদুর ভক্কর চক্কর এই শব্দ দুটো বললাম চলবে না, কোনো অবস্থাতেই চলবে না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেই তো মেজর জলিল, সে এত বড় একটি সেনানায়ক হয়ে একটা মানে পুরস্কার পর্যন্ত তাকে দেয়নি, জেলে জীবন কাটাতে হয়েছে, তাই নাকি? তার দেশপ্রেম নিয়ে আপনাদের কারো কোনো আপত্তি আছে? কেউ কোনো কন্টেস্ট করতে পারবেন? Absolutely, positively, he was a patriot. কিন্তু সে ভারতের বিরুদ্ধে কথা বলেছে, দাঁড়াতে পারেননি। জিয়াউর রহমান সাহেব কথা বলেছেন, চোখে চোখ রেখে উনি কথা বলেছেন, কিন্তু পরিণতিটা দেখছেন। একমাত্র স্মরণকালে আমি দেখছি ডক্টর ইউনূসকে, উনি কিন্তু কোনো আপোষের কাছেই যাননি, চুপ করেছিলেন যে নো অ্যান্ড নো। আমদানি নাকি আমদানি, এই বেটাই আমাদের বিদ্যুৎ দেয়, এখন এরই আদানি গ্রুপকে, এরই একজনকে কি রামপালের বিদ্যুৎ কেন্দ্রের সে তাকে নিয়ে আসা হয়েছে ম্যানেজিং ডিরেক্টর। হোয়াট এ শেম! মানে কি ভাই, বুঝি না। ওইখানে আরো ইন্ডিয়ান লোকেরা কাজ করতো, তারা পালাই গেছে 9 জন না কয়জন এতদিন কি বুঝলাম, কি সাংবাদিকতা করলাম?
সারাটা জীবন তো সাংবাদিকতাই করলাম, কিন্তু এইটা কেন বুঝতে আমি পারছি না যে হাউ একটা ভারতীয় লোককে আমরা এনে এখানে এমডি করব কেন? আমার প্রযুক্তির কি অভাব আছে? আমার বাংলাদেশের লোকজনের কি অভাব আছে? আপনি যদি স্টেট ব্যাংক চালাতে গিয়ে একটা চোরকে এনে বসান যে ভালো লোক হবে, তাহলে এমনই একজন বাঙালি গিয়ে এনে বসান, ওখানে বসান। আপনি ভারতের লোকের দরকার নেই তো, তখন আমরা বলবো যে সে কেমন চালায়। আমি বিশ্বাস করি, একেবারে মনে প্রাণে বিশ্বাস করি যে বিপ্লবের পরে একটা প্রতি বিপ্লব হয়। লিটন, আপনি জানেন এই বিপ্লব কিন্তু ভয়াবহ বিপ্লব হবে। সেই বিপ্লব কারা করবে? সেই বিপ্লব করবে দেশের, আমি স্বপ্নও দেখি, দেশের কৃষক, দেশের শ্রমিক, দেশের মেহনতি মানুষ, তারাই বিপ্লব করবে এবং সেখানে তারা প্রতিষ্ঠিত করবে একটি একনায়কতন্ত্র। যার নায়ক হবে সে দেশের কৃষক, শ্রমিক এবং মেহনত মানুষ। তাহলে কেমনে হবে এটা? এটা কিন্তু বিপ্লব করে সম্ভব না বোধ হয়, কারণ বিপ্লবে কিন্তু শত্রু মিত্র একই সাথে থাকে। যেমন বিএনপি আমাদের তো মিত্র, এখন তো শত্রু হয়ে যাচ্ছে দেখা যায়। কাজেই এই যে বিপ্লবে নয়, যুদ্ধই দিতে পারে শত্রু এবং মিত্রের একটা প্রান্তিক অবস্থান। আমি জানি যে কে শত্রু আর কে মিত্র, কে শত্রু এবং কে মিত্র আমি জানব, প্রান্তিক অবস্থান। অতএব আমরা কিন্তু আরেকটি গণযুদ্ধের প্রতীক্ষায় আছি। সময়ও আমাদের শেষ, আর কি বলবো, কষ্ট হয়, সত্যি কষ্ট হয়। আর আয়োজকরা অসাধারণ একটি কাজ করেছে। মানে এদেরকে কি বলবো, অন্তরের অন্তঃস্থল থেকে, যে না, একটি লোকও যদি কথা বলে, হোয়াট ইজ জেনারেল ওয়েল, হবস বলেছেন যে একটা লোক, তার কথা হাজার লোকের কথা, অযুত নিযুত লোকের কথার চেয়েও বেশি শক্তিশালী, বেশি কার্যকর। সে যে কথা আমরা বলছি আজকে, সাদাকে সাদা বলবো, কালাকে কালো বলবো, বলবোই। ধন্যবাদ।